আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা শহীদ হয়েছেন তাদের আকাঙ্ক্ষা এবং জুলাই আন্দোলনের স্বপ্ন পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আগস্টে পলাতক স্বৈরশাসক ক্ষমতা ধরে রাখতে যে দমন নিপীড়ন চালিয়েছে তা নজিরবিহীন বলেও উল্লেখ করেছেন তিনি। লন্ডনে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি একথা বলেন। রিপোর্ট করেছেন জাহিদ রহমান। শুক্রবার পূর্ব লন্ডনের একটি হলে বাদ মাগরিব বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। প্রত্যেকের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া চাইব। এতে অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গণতন্ত্রের প্রতীক হিসেবে উল্লেখ করেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। ঠিক একইভাবে পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছে। যে মানুষগুলো গণতন্ত্রকে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে আত্মাহুতি দিয়েছেন, আমরা যাতে তাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি, আমরা যারা বেঁচে আছি আমরা আগামী দিনে যাতে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে যাতে আমরা গড়ে তুলতে পারি। পাশাপাশি পলাতক স্বৈরাচারের জুলুমের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী জুলাই আগস্টে ৬৬ জন শিশুকে হত্যা করা হয়েছে। দোয়া চাইলেন গণতন্ত্রের লড়াইয়ে সকল শহীদদের জন্য। জুলাই আগস্ট মাসের সেই আন্দোলনের দিনগুলোর কথা মনে করি, তাহলে আমরা দেখতে পাবো কি হারে সেই পলাতক স্বৈরাচার, সেই স্বৈরাচার ক্ষমতাকে ধরে রাখার জন্য কি হারে মানুষকে হত্যা করেছে, কি হারে বহু মানুষের সারা জীবনের দৃষ্টি কেড়ে নিয়েছে, কিভাবে বহু হাজারো মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করেছে। জাতিসংঘের হিসাব মোতাবেক ৬৬ জন শিশুকে হত্যা করেছিল তারা। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করেছেন তাদের রক্ত ও আত্মত্যাগ বৃথা যাবে না বলে উল্লেখ করেন তারেক রহমান। তার জন্য দোয়া করার জন্য জাহিদ রহমান, আরটিভি। যাদের দোয়া প্রাপ্য। গণতন্ত্রের উত্তরণ ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতন্ত্রের জন্য হাজারো মানুষ জীবন দিয়েছে জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের পথ রোধ করলে তা গ্রহণযোগ্য হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর উপলক্ষে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় তিনি এসব কথা বলেন। খসরু মনে করেন, জনসম্পৃক্ততা না থাকা ৪-৫টি দল ডিসেম্বরে নির্বাচন চায় না। যে গণতন্ত্রের জন্য মানুষ ভিটাবাড়ি ছেড়ে ধান খেতে ঘুমিয়েছে, বেড়িবাঁধে ঘুমিয়েছে, ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, যে গণতন্ত্রের জন্য বাড়িঘর ভাঙচুরের মাধ্যমে আমাদের অনেক নেতা কর্মী, মা বাবা হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, সেই গণতন্ত্রের পথ রোধ যদি কেউ করতে চায়, এটা কি গ্রহণযোগ্য হতে পারে? সৈনিক জীবন থেকে শুরু করে মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রপ্রধান থাকাকালে ষড়যন্ত্র ও নানা অন্যায়ের শিকার হয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে জিয়াউর রহমানের সেনা প্রধান হওয়ার কথা থাকলেও শেখ মুজিবুর রহমান সেই চেয়ারে বসান KM শফিউল্লাহকে। এত কিছুর পরও নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন জিয়াউর রহমান, জানান তার সহযোদ্ধারা। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে প্রদীপের আলোয় আসার পর থেকেই নানা ষড়যন্ত্র আর অন্যায়ের শিকার হন। ৭১-এর সম্মুখ যুদ্ধের জন্য যে ৩টি ফোর্স গঠন করা হয়েছিল তার মধ্যে জিয়াউর রহমানকে প্রধান করে গঠিত জেট ফোর্সের সদর দপ্তর করা হয়েছিল মেঘালয়ের পাহাড়ে। তার সহযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ জানান, জিয়াউর রহমান যেন ঢাকা যেতে না পারেন এবং কারোর সাথে স্বাভাবিকভাবে যোগাযোগ করতে না পারেন সেই ব্যবস্থা করেছিল মুজিবনগর সরকার। মুক্তিযুদ্ধের সময় তার উপর অন্যায় করা হয়েছিল। খালেদ মোশাররফ একজন জুনিয়র অফিসার, তার থেকে অনেক জুনিয়র, তাকে একটা ভালো জায়গায় দেওয়া হলো সেক্টর কমান্ডার। তৎকালীন মেজর শফিউল্লাহ যুদ্ধ শুরু করলেন তেলিয়াপাড়া, মৌলভীবাজার নিয়ে। জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে পাঠিয়ে দেওয়া হলো মেঘালয়াতে তুরা নামক জঙ্গলে, অর্থাৎ তিনি যেন ঢাকা আসতে না পারেন বা কারোর সাথে যেন যোগাযোগ করতে না পারেন, এই ব্যবস্থা করা হয়েছিল।
সহযোদ্ধারা বলেন, মুক্তিযুদ্ধের পরও শেখ মুজিবুর রহমানের অন্যায় ও ষড়যন্ত্রের শিকার হন জিয়াউর রহমান। জ্যেষ্ঠতার ভিত্তিতে জিয়াউর রহমানের সেনাপ্রধান হওয়ার কথা থাকলেও কে এম শফিউল্লাহকে সেই পদে আসীন করা হয়। তারপরও ধৈর্যের সাথে দায়িত্ব পালন করেন তিনি। যদিও তার ন্যায্য ছিল সেনাপ্রধান হওয়ার, কিন্তু তিনি ডেপুটি সেনাপ্রধান ছিল, তিনি তাতেও কোনো বিব্রত হন নাই। মুক্তিযুদ্ধের পরে তারই সেনা প্রধান হওয়ার কথা, তিনি সিনিয়র মোস্ট ছিলেন। শফিউল্লাহ সাহেব যদিও তিনি একই কোর্সের, শফিউল্লাহ সাহেব চিফ হওয়ার পরে জিয়াউর রহমান সাহেবকে ডেপুটি চিফ করা হলো। শেখ মুজিব এটা অন্যায় কাজ করলেন, জিয়াউর রহমান কিন্তু সেটা মেনে নিলেন। তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। সহযোদ্ধাদের মতে, রাষ্ট্রপ্রধান হিসেবে দেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার খেসারত জিয়াউর রহমানকে দিতে হয়েছে অকালে জীবন দিয়ে। যারা বুঝতে পারলো যে জিয়াউর রহমান বাংলাদেশকে যে জন্যে এই মুক্তিযুদ্ধ এদেশের মানুষ করেছে, যেই কারণে, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এটা জিয়াউর রহমান এটা প্রতিষ্ঠিত করছে, তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে তাকে হত্যা করে। হোসেন মোহাম্মদ এরশাদ জিয়াউর রহমানকে হত্যা করলো। হাসিনা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, বিদেশিরা জড়িত ছিল। তারা পরিকল্পনা করে এই হত্যা করে ক্ষমতা দখল করলো। স্বৈরাচারের 16 বছর জিয়াউর রহমানের অবদানকে ধূলিসাৎ করার ষড়যন্ত্র হয়েছে জানিয়ে সহযোদ্ধারা বলেন, আদর্শের কারণে এখনো তিনি জনপ্রিয় ব্যক্তিত্ব। খান আলামিন, RTV, ঢাকা। 4 দিন ধরে বন্ধ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা সেবা। চিকিৎসক কর্মচারীদের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সংঘর্ষের জেরে গত বুধবার থেকে হাসপাতালে আসছে না কোনো চিকিৎসক ও নার্স। ফলে প্রতিদিন নতুন নতুন রোগী আসলেও চিকিৎসা না পেয়ে ফেরত যাচ্ছে। চিকিৎসাধীন রোগীদের অভিযোগ, গেল 4 দিন ধরে চিকিৎসা খাবার কিছুই পাচ্ছে না তারা। এর মধ্যে অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে। অভ্যুত্থানে অংশ নেওয়া আহতদের অভিযোগ, সঠিক চিকিৎসা না পাওয়ায় প্রতিবাদ করতে গিয়ে ঘটে সংঘর্ষ। তবে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মঙ্গলবার ভর্তি হয়েছি, হওয়ার পরে তো জ্ঞানজামের পরে হাসপাতালে কোনো ডাক্তার নার্স কিছুই নাই, তা আমাদের চিকিৎসাও তো দিতেছে না। ঝগড়া করছে কেটা হেডও আমরা জানি না, কিন্তু এখন পুরো বেজালে পড়ে রয়েছি আমরা সাধারণ রোগীরা, দূর দূরান্ত থেকে আইছি। 4 জন বিষ খাইছে। তারা বলতে চাচ্ছে যে আমাদের রক্তের উপরে এই সরকার বসে আছে, কিন্তু এই সরকারের আমলে যদি আমরা চিকিৎসা না পাই তাহলে আমাদের চিকিৎসা পাওয়া অসম্ভব হয়ে যাবে ভবিষ্যতে। তরুণ নেতৃত্বকে আর্থিক ক্ষেত্রে স্বচ্ছ থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে তরুণদের ক্ষমতার প্রতি মোহ ত্যাগ করে দেশের স্বার্থে কাজ করতে হবে। সকালে পরিবেশ অধিদপ্তরের রোড টু গ্রিন ম্যানিফেস্টো ডায়ালগ অন পলিটিক্যাল ম্যানিফেস্টো অনুষ্ঠানে তিনি কথা বলেন। রাজধানীর আশপাশের এলাকাকে ইটভাটা মুক্ত অঞ্চল ঘোষণা করা হবে বলেও জানান উপদেষ্টা। এছাড়া দ্রুতই বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষা সহ আরও বেশ কয়েকটি নদী নাব্যতা ফেরাতে কাজ করার কথা জানান রিজওয়ানা হাসান। অনুষ্ঠান শেষে বাংলাদেশ ইউথ ক্লাইমেট কোয়ালিশনের উদ্বোধন করেন তিনি। তরুণেরা যেভাবে করে ওই রাহুগ্রাস থেকে আমাদেরকে মুক্ত করে দিয়ে গেছে, তখন কেন মুক্ত করতে পারছিলেন জানেন? নির্ভীক ছিলেন, জীবনের মায়া করেন নাই, স্বার্থের কথা ভাবেন নাই। তারপরে যখন পট পরিবর্তন হলো, নানান স্বার্থের হিসাব নিকাশ চলে আসলো। তো ওই স্বার্থের হিসাব নিকাশটা আনা যাবে না। ওই নির্ভীক চিত্তেই কথা বলবেন, নির্ভীক চিত্তেই এগিয়ে আসবেন। পরিবর্তন যদি এই দেশে হয়, আপনাদের হাত ধরেই হবে। 4 দিনের সফর শেষে জাপান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শনিবার স্থানীয় সময় সকাল 11:20 তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। এই সফরে বাংলাদেশকে অনুদান দেয়া সহ 2 দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। এর আগে গেল 27 মে রাত 2:15টার দিকে জাপানের উদ্দেশ্যে রওনা হন।
আসছে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে আর্থ-সামাজিক বৈষম্য কমানোর উদ্যোগে নেবে সরকার। জোর দেবে পণ্য মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার উপর। তবে স্বল্প আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে লুটপাট ও পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়া হয়েছিল। গণ অভ্যুত্থানের পর সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনও 9% উপরে রয়ে গেছে। দ্রব্যমূল্যের যে উঠানামা আছে এগুলো স্থিতিশীল হওয়া দরকার। অর্থনৈতিক একটা স্থিতিশীল অর্থনীতি আমরা আশা করছি। নিত্য প্রয়োজনীয় দাম যদি সহনীয় থাকে, মানুষের নাগালের ভিতর থাকে, তাহলে সাধারণ মানুষের এটা বাড়বে, সাপোর্টটা বাড়বে। কমালে আমাদের দ্বারাই ভালো হয় না, আমরা কেমনি বাঁচবো। বাজেটে সরকারের কাছে চামো যে সব জিনিসপত্রের মূল্যটা যেন স্থিতিশীল থাকে এবং কম থাকে। এমন বাস্তবতায় সাধারণ মানুষকে স্বস্তি দিতে সামাজিক নিরাপত্তা ও কর্মসূচির আওতা এবং বরাদ্দ বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এইবারের বাজেটে আমার মনে হয় যেটা সবার আগে মাথায় রাখতে হবে, জিডিপি গ্রোথ বা ইকোনমিক গ্রোথ, সেটা এবার মুখ্য বিষয় হওয়া উচিত না। যেহেতু ম্যাক্রো ইকোনমির অনেকগুলো বিষয় 2.5 বছর পরেও এখনো একটা কঠিন অবস্থায় আছে। গ্যাসের সরবরাহ, সারের উৎপাদন, সারের ক্ষেত্রে ভর্তুকি, এগুলো অব্যাহত রাখার দরকার হবে। নতুবা কৃষি উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের মূল্য বৃদ্ধি হলে কৃষির উৎপাদন ব্যয় বৃদ্ধি ঘটে যেতে পারে, যেটা আবার মূল্যস্ফীতির কারণ হতে পারে। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বাজেটে নেওয়া হচ্ছে না তেমন কোনো বড় প্রকল্প। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সমস্যা, এগুলো তো নিম্নবিত্ত মানুষকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে। কাজেই জিডিপির প্রবৃদ্ধি কত হলো না হলো এগুলোর দিকে আমরা তাকাচ্ছি না, আমরা নিম্নবিত্তের মানুষকে একটু স্বস্তি দিতে চাচ্ছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং রাজস্ব আয় বাড়ানোর তাগিদও দেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। বিদেশি ঋণের চাপ কমাতে পারলেও অন্তর্বর্তী সরকার গতানুগতিক বাজেট দিতে যাচ্ছে বলেও জানান সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এতে অতি মূল্যায়িত প্রকল্প বাদ দিতে না পারা ব্যর্থতা রয়েছে বলেও জানান তিনি। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত প্রাক বাজেট ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি একথা জানান। ডক্টর দেবপ্রিয় আরও বলেন, বাজেট বাস্তবায়ন করতে প্রত্যক্ষ ও পরোক্ষ করের উপর নির্ভরশীলতা কমাতে হবে, খেলাপি হওয়া টাকা উদ্ধার করতে হবে। সরকার কি গতানুগতিক বাজেট দিতে যাচ্ছে? এটা গতানুগতিকই দুঃখজনকভাবে হতে যাচ্ছে। আমার খুবই আশা ছিল এবার বাজেটে একটা নতুন উৎস হবে অর্থায়নের। এই সাধারণ রাজস্ব এবং বৈদেশিক মুদ্রার বাইরে অবৈধ উপায়ে অর্জিত সম্পদকে আমরা জাতীয় রাজস্বে অর্থায়নের একটা উৎস হিসেবে নতুন একটা খাত সৃষ্টি করতে পারবো। যেগুলিকে জব্দ করা হলো সেগুলো বিক্রি করা, সেই টাকাটাকে বাজেটে রাজস্বতে নিয়ে আসা, খাতে কোন খাতের নম্বর দিয়ে এটাকে ঢুকানো হবে এটাও একটা বিষয়। আওয়ামী লীগ শাসন আমলে যারা কর খেলাপি, ঋণ খেলাপি, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী ছিলেন তাদের নামের তালিকা প্রকাশ করে তাদেরকে দৃশ্যমান বিচারের ব্যবস্থা করা, তা না হলে, আমি আগেও বলেছি, তা না হলে ক্ষমতার পালাবদলের সাথে দুর্নীতি এবং দুঃশাসনের কিন্তু পালাবদল ঘটতে পারে। রেলে ঈদযাত্রার আজ প্রথম দিন। সকাল 6টা থেকে 9:30 পর্যন্ত ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে 12টি আন্তনগর ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে শুধুমাত্র রংপুর এক্সপ্রেস 20 মিনিট বিলম্বে ছাড়ে। সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদ উদযাপন করতে প্রিয়জনের কাছে ফিরতে মানুষের পদচারণায় স্টেশন মুখর। যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনে 3 স্তরের চেকিং ব্যবস্থা রাখা হয়েছে। টিকিটবিহীন কেউ যেন স্টেশনে প্রবেশ করতে না পারে সেজন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেল পুলিশ এবং আনসার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছে। ঈদুল আজহা উপলক্ষে ঢাকার 2 সিটি এলাকায় বসবে 19টি অস্থায়ী পশুর হাট। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 10টি এবং ঢাকা দক্ষিণ সিটিতে 9টি অস্থায়ী হাট বসবে। গাবতলী ও সারুলিয়া হাটেও কোরবানির পশু বিক্রি হবে। ঈদুল আজহার সপ্তাহখানেক আগ থেকে পশুর হাট বসছে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে। গতকাল থেকে এই হাট শুরু হয়েছে। গরু বেচা কেনা নাই, দু একজন কাস্টমার দেখা যাচ্ছে। দাম এখনো বর্তমানে আসেনি, মানে দু একটা কাস্টমার আসতেছে কেবল। ক্রেতা আছে কিন্তু আমাদের গরু তো আসা শেষ হয় নাই। এই খাদ্যর দামের জন্য তো আমাদের যে গরুর যে আমাদের যে খরচ,
ন্যায্য মূল্য পাবো কি না এটা সন্দেহ। আমরা যেহেতু মধ্যবিত্ত, আমাদের টার্গেট হলো যা মিডিয়াম সাইজ বা একটু ছোটোর মধ্যে। পলিটেকনিক ইনস্টিটিউট গরুর মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলওয়ান খান। আলওয়ান, হাটে গরু আমদানি কেমন দেখছেন? বেচাকেনা শুরু হয়েছে কিনা জানাবেন। সিনথিয়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর মোট 9টি জায়গায় হচ্ছে অস্থায়ী হাট বসেছে। তারই একটি হাট হচ্ছে রাজধানীর তেজগাঁওয়ের পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠে হচ্ছে বর্তমানে খুব জমজমাটভাবে হাটটি এখনও বসেনি, তবে বেশ কিছু পশু দেখা যাচ্ছে হাটে। শুধু পশুদের ভিতরে শুধুই হচ্ছে গরুই দেখা যাচ্ছে, অন্য কোনো পশু এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আমরা কথা বলেছি এখানের ইজারাদার থেকে শুরু করে বিক্রেতা ক্রেতা সবার সাথে কথা বলেছি। এখন পর্যন্ত আসলে গরু বিক্রির হচ্ছে 3 থেকে 4টি গরু বিক্রি হয়েছে বলে তারা জানিয়েছে। আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে, তারা অবস্থান করছে আজকে এখানে, গতকালকে এখানে এসেছে এবং আজকে এখানে অবস্থান করছে। তারা জানিয়েছে তাদের যে হাটে বিক্রি কম, এখন পর্যন্ত বিক্রি শুরু হয়নি। আগামী 2-1 দিনের ভিতরে হয়তো হাটে বিক্রি শুরু হতে পারে পুরোদমে। শুরু হলে তারা হয়তো তাদের যে বেচাকিনির যে একটা আশা, সেই আশা পূরণ করতে পারবে। তারা একটা বিষয় বলছে যে হাটে বর্তমানে গরু উঠিয়েছে, কিন্তু ওই মাপিক হচ্ছে দাম তারা পায়নি। ক্রেতারা যারা এসেছে 2-1 জন, তারা দাম বলেছে, কিন্তু দাম বলে তারা চলে গিয়েছে। তারা হচ্ছে ক্রয় করার জন্য তারা আগ্রহ পোষণ করেনি। তবে তারা জানিয়েছে যে এবারের যে দাম পশুর দাম, সেই দাম হচ্ছে অন্যান্য বারের তুলনায় কিছুটা হচ্ছে তাদের চাওয়া বেশি থাকবে। কারণ গতবার তারা যে খাদ্যমূল্য করেছে, গরুর খাবারের যে খাদ্য করেছে, সেখান থেকে এবারের খাদ্য হচ্ছে প্রায় 2 গুণ হচ্ছে তারা খাদ্যমূল্যে খাদ্য কিনেছে, যার কারণে তারা গরুর দাম কিছুটা বেশি এখানে চাবে বলে আশা করছে। সিনথিয়া, তেজগাঁও পলিটেকনিক মাঠ থেকে এই ছিল সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। নিম্নচাপের প্রভাব কেটে গিয়ে স্বাভাবিক হয়ে আসছে দেশের আবহাওয়া পরিস্থিতি, তবে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার প্রভাবে উপকূলের বিভিন্ন জেলায় ক্ষতির চিহ্ন রেখে গেছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তলিয়ে গেছে মাছের ঘের, ফসলি জমি। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। এতে পটুয়াখালীতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্যমতে 8টি উপজেলায় 1172টি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যাই করি আর ভাঙে যায়, 10,000 ফিরে আমাদের দোকান এই ভাঙছে। মেম্বারের কাছে যাইয়ে বলি, হ্যাঁ কোনো গুরুত্ব আমাকে দেয় না। ভোলার চরফ্যাশন, মনপুরা ও তজুমুদ্দিনে 5,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে 1000-এর বেশি গবাদি পশু। এখনও পানিবন্দী আছে 3 থেকে 4,000 পরিবার। এছাড়া লালমোহন ও তজুমুদ্দিন উপজেলায় 2 স্থান দিয়ে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এই বন্যা পানিতে তলাইয়ে ঘর, এখনই ঘরে পানি উঠতে আছে। আর বাসা বাড়ি একটার অর্ধেক হয়ে গেছে নদীতে, আর অর্ধেক আছে। বরগুনায় বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে 2টি গ্রাম। একই জেলার পাথরঘাটায় পানিতে তলিয়ে গেছে মাছের ঘের, ফসলের মাঠ। আবার বিভিন্ন জায়গায় অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেড়িবাঁধে ব্যাপক ক্ষতি হয়েছে নোয়াখালীর হাতিয়ায়। এতে শঙ্কায় রয়েছে প্রায় 20,000 পরিবার। জোয়ারে আমাদের পাইজাঙ্গাটা ভাঙ্গি একদম বিচ্ছিন্ন করে দিছে। এখন যদি এটা দ্রুত সংস্কার করা না হয়, সবকিছু নষ্ট হয়ে যাবে। আমরা কত কষ্ট করি, ঝালকাঠির কাঁঠালিয়ার বিষখালী নদীর 5 কিলোমিটার বেড়িবাঁধ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হুমকির মুখে রয়েছে মানুষের ঘরবাড়ি, ফসল। পানিতে প্লাবিত হয়েছে মাছের ঘের, খামার। বেড়িবাঁধ ফাইটে গেছে, বাড়িঘর তলাই যেতে পারে যে কোনো মুহূর্তে। আমরা কোথায় যাবো, আতঙ্কেতে আছি। বর্তমানে যে ভাঙ্গি গেছে
এতে কাঁঠালে বাজারও ধরার সম্ভাবনা। বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে সুনামগঞ্জের নদ-নদী ও হাওরের পানি। তবে এখনও সবকটি নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। এদিকে এই জেলায় আগামী 2-3 দিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও বন্যার শঙ্কা নেই বলে জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। নাদিরা সুলতানা, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।